আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু মেডিবি। বরাবরের মতো সাথে আমি আবারও চলে এসেছি, তানভীর আহমেদ খান, বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ। এবং বিগত সময়ের সাথে সাথে আজকে আবার আমি নতুন একটি লেকচার নিয়ে এসেছি। আজকের লেকচারটি হচ্ছে লেকচার 4 এবং আমাদের টপিকের নাম হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড এবং বৃক্ক। তাহলে চলেন সবাই লেকচারের ভিতরে প্রবেশ করা যাক। আমাদের আজকে টপিক হচ্ছে আমাদের সাবজেক্ট বরাবরের মতো সেম, সাধারণ বিজ্ঞান, এবং টপিক হচ্ছে লেকচার 4 এবং টপিকের নাম হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড এবং বৃক্ক। অর্থাৎ আমরা টোটাল তিনটা টপিককে একটা টপিককে তিনটা সাব টপিকে ভাগ করেছি। প্রথমে আসবে আমাদের রক্ত, তারপরে আসবে আমাদের হৃৎপিণ্ড, তারপরে আসবে আমাদের বৃক্ক। তো আমরা আমাদের একাডেমিক পড়াশোনায় এই তিনটা টপিকের সাথে খুব ভালোভাবে পরিচিত। আমরা আমাদের সেই ক্লাস 3-4 থেকে যখন আমাদের সাধারণ বিজ্ঞান টপিকটা আমাদের পড়াশোনায় ছিল, তখন থেকে এগুলো সম্পর্কে আমাদের অল্প অল্প ধারণা হয়েছে। তো আজকে আমরা অ্যাডমিশনের আগে কিভাবে পড়তে হয় সেই বিষয়ে আমরা ধারণা অর্জন করব। তাহলে চলুন শুরু করা যাক। এখন প্রথমে আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্ত। সেটা হচ্ছে কি ভাইয়েরা? সেটা হচ্ছে রক্ত। এখন রক্ত বলতে আমরা কি বুঝি? আমরা কি এমন কেউ বলতে পারবো যে আমাদের মানুষের শরীরে, কারো শরীরে রক্ত নাই, এরকম কি আমাদের হতে পারে? এটা কখনোই হওয়া সম্ভব না। আমাদের মানুষ মাত্রই বা আমাদের যে জীব, তাদের মাত্র সবার শরীরে রক্ত আছে এবং মোস্ট অফ দা প্রাণীর ক্ষেত্রে রক্তের রং হচ্ছে লাল। রক্তের রং কি? লাল। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। এখন আমরা রক্ত সম্পর্কে আমরা ডিটেইলসে জানার চেষ্টা করব এবং পরীক্ষায় কি কি আসে বা আসতে পারে, বিগত সময়ে কি কি আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে, একজন পূর্ণবয়স্ক মানব দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কত লিটার ভাইয়েরা? 5 থেকে 6 লিটার। এটা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার থাকে। সাধারণত আমরা প্রাপ্তবয়স্ক বলতে যাদের বয়স 18 বছর বা তার উপরে। পূর্ণবয়স্ক মানুষ হচ্ছে অ্যারাউন্ড 40 বছর। তো একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এভারেজে 5.5 লিটারের মতো রক্ত থাকে। কারো ক্ষেত্রে কিছু কম বা কিছু বেশি, কিন্তু অধিক জনসংখ্যার যদি আমরা এভারেজ করি তাহলে দেখা যায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের 8%। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দেহের মোট ওজনের 8%। এখন আমরা যদি একটা মানুষের ওজন ধরি 80 কেজি, 80 কেজি, তার 8% যত হবে সেটাই হচ্ছে রক্ত, সেটাই হচ্ছে তার দেহের রক্ত। এখন কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে, কারো ক্ষেত্রে একটু কম হতে পারে। যখন আমরা এভারেজ মানুষের ওয়েট চিন্তা করি দেখা যায় যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এবং দেহের যে মোট ওজন, যেমন আমার ওজন যত, এখন যদি ধরি আমার ওজন 50 কেজি বা 60 কেজি, এই 60 কেজিকে কি 8% করলে যা পাওয়া যাবে সেটাই আমাদের রক্ত। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসি রক্তের একটু ডিটেলসে প্রবেশ করা যাক। রক্ত সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। এখন ক্ষারীয় বলতে আমরা কি বুঝি বা অ্যাসিডীয় বলতে আমরা কি বুঝি সেটা মানে প্রমাণ করার জন্য আমাদের একটা স্কেল আছে, সেটাকে বলা হয় পিএইচ। পিএইচ পিএইচ মানে কি? এখন আমাদের প্রশ্ন হতে পারে, পিএইচটা আমরা বিজ্ঞানের বিভিন্ন জায়গায় পাই, বিশেষ করে কেমিস্ট্রিতে পাই। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। তাহলে কি? রক্ত সামান্য ক্ষারীয়। এখন আমরা জানবো যে আমরা জানি পিএইচ এর যে নিরপেক্ষ মান আছে, পিএইচ এর নিরপেক্ষ মান হচ্ছে 7। অর্থাৎ যদি কোনো পদার্থের, এই যে এটা একটা পানির বোতল, এই পানির যদি পিএইচটা আমরা পাই 7, তাহলে বুঝবো এটা নিরপেক্ষ, এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না। যখন পিএইচ 7 এর থেকে বেশি হবে, যদি 7 এর থেকে যখন পিএইচটা বেশি হবে তখন এটা হয়ে যাবে ক্ষারীয়। আর পিএইচ এর মান যদি 7 এর থেকে কম হয়, 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে, তখন হয়ে যাবে অ্যাসিডীয় বা অম্লীয়। তাহলে এখন আমরা রক্তের পিএইচ কত পাচ্ছি? 7.35 থেকে 7.45। এটা হচ্ছে রেঞ্জ। তাহলে রক্তের পিএইচ এর মাত্রা 7.35 থেকে 7.45। অর্থাৎ তার মানে কি, 7 যেহেতু নরমাল মানে হচ্ছে নিরপেক্ষ, এর থেকে অল্প বেশি 3.5 বা 4.5, তাহলে রক্তকে আমরা বলা যায় যে সামান্য ক্ষারীয় বা ঈষৎ ক্ষারীয়। এবং এটার গড় হচ্ছে 7.40। তাহলে রক্তের পিএইচ এর গড় কত? 7.40। এটা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং এর তাপমাত্রা 36 থেকে
38°C, 36 থেকে 38°C। আমরা যদি কখনো দেখা যায় যখন আমরা বিশেষ করে কুরবানির সময় যখন আমরা গরু বা খাসি আমরা যাই জব করি, তখন দেখা যায় যখন যে রক্ত আমাদের শরীরে একটু পরিমাণ লাগে, দেখা যাবে রক্তটা একটু গরম। সেম ভাবে মানুষের রক্তটাও একটু পরিমাণ গরম থাকে। তো তাহলে দেখা যায় তাদের জেনারেল টেম্পারেচার হচ্ছে 36 থেকে 38°C, 36 থেকে 38°C। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, সেটা হচ্ছে 1.065। কত ভাইয়ারা? 1.065। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। এবং অজৈব যে লবণ, সেটার উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা। রক্তের স্বাদ কি ভাইয়ারা? নোনতা। অনেক সময় আমরা ছোটবেলায় দেখা যেত খেলার ছলে আমরা যখন হাত কেটে যেত তখন রক্তটা আমরা একটু মুখে নিতাম, তো দেখা যেত কি রক্তের স্বাদ হালকা হচ্ছে নোনতা, একটু সল্টি। তাহলে রক্তের স্বাদ কেমন হবে? নোনতা। মিষ্টি হবে না, ঝাল হবে না, তেতো হবে না, রক্তের স্বাদ কেমন? নোনতা। এবং সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহের সবখানে সঞ্চালিত হয়। আমাদের শরীরে বিভিন্ন নালিকা আছে, শিরা আছে, উপশিরা আছে। তারপর সেগুলোর মাধ্যমে রক্ত এক জায়গা থেকে সমগ্র দেহে, আমরা যদি আমাদের মাথার একটা অংশ কেটে যাই সেখান থেকে রক্ত বের হবে, আমরা যদি পায়ের পাতা কেটে যাই সেখান থেকে রক্ত বের হবে। এই রক্তগুলা বিভিন্ন শাখা প্রশাখা নালিকার মাধ্যমে আমাদের সারা দেহে প্রবাহিত হয়। তাহলে প্রথম স্লাইডটা আমরা কি বুঝতে পারছি। এখন আমি একটা চার্ট নিয়ে আসছি। চার্ট পড়ার সুবিধা কি? চার্ট পড়লে পড়াটা সুন্দর করে আয়ত্ত হয়ে যায়। তো এখন চার্ট নিয়ে আসছি। এই চার্টটা কি? রক্ত সম্পর্কে, রক্তের উপাদান সম্পর্কে। আমি যে কোনো কিছু যখন আমি সৃষ্টি করতে যাই, তখন তার মধ্যে নির্দিষ্ট কিছু উপাদান বা কাঁচামাল প্রয়োজন। তেমনি রক্ত একটা পদার্থ, তরল পদার্থ, সেটার জন্য কিছু উপাদান প্রয়োজন। তো সেই উপাদানগুলো কি দেখি। রক্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, যেটা হচ্ছে পরিমাণ 55%। তারপরে হচ্ছে রক্ত কণিকা, সেটা হচ্ছে 45%। আমরা সাধারণত কোনো উপাদানকে 100% ধরেই সেটা আমরা অ্যামাউন্টটা মেজারমেন্ট করি। তাহলে রক্তকে যদি আমরা 100% ধরি একটা উপাদান, তাহলে সেটার 55% হচ্ছে রক্ত রস বা প্লাজমা। পরীক্ষায় এটা আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে রক্তরসের উপাদান কত? 55%, 65%, 75% না 45%? তখন উত্তর হবে কি 55%। এটা ফিক্সড। আর যে রক্ত যে কণিকা, আমরা কণিকা নিয়ে পরবর্তীতে আসতেছি, সেই কণিকার উপাদান হচ্ছে 45%। এই জন্য রক্ত রস বা প্লাজমার পরিমাণ বেশি বলে রক্তটা তরল হয়। এবং সে রক্ত রসের মধ্যে হচ্ছে আরো কিছু উপাদান আছে। এর মধ্যে পানি হচ্ছে 90 থেকে 92%। পানি 90 থেকে 92%, যেটা একটু আগে বললাম। রক্ত রসের পরিমাণ বেশি বলে রক্ত তরল হয়, এবং এর মধ্যে পানি হচ্ছে 90 থেকে 92% পানি, এবং কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10 ভাগ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, রক্তকণিকা। রক্তকণিকা আমরা কত পড়ছিলাম ভাইয়ারা? রক্তকণিকা পড়ছিলাম আমরা হচ্ছে 45%। এই 45%টা আবার তিনটা কণিকায় বিভক্ত। তিনটা কণিকাগুলা কি আমরা দেখি। প্রথম হচ্ছে লোহিত রক্তকণিকা। প্রথমটা কি? লোহিত রক্তকণিকা। এটাকে ইংরেজিতে কি বলে? রেড ব্লাড সেল। ইংরেজিতে কি বলা হয়? রেড ব্লাড সেল, বা সংক্ষেপে বলা হয় আরবিসি। সংক্ষেপে কি বলা হয়? আরবিসি। পরীক্ষায় অনেক কিছু থাকতে পারে। একটা উপাদান, যেটা আমি বিগত ক্লাসগুলোতে বলি, যে যখন এক্সামিনাররা প্রশ্ন করে তখন হচ্ছে তাদের মাথায় যখন যে টার্মটা আসে তারা সেটাই ব্যবহার করে। অর্থাৎ আমরা যখন একটা বিষয় পড়ব, তখন সেই মৌলিক বিষয়টা এবং তার যে সিনোনিম গুলো আছে, সেই সিনোনিম গুলো আমাদের মাথার মধ্যে ক্যাচ করতে হবে। তাহলে কি? লোহিত রক্তকণিকা, সেটার ইংরেজি হচ্ছে রেড ব্লাড সেল, বা হচ্ছে আরবিসি। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত বলতে বুঝি আমরা কি? সাদা, বা সাদা জিনিস কিছু বলতে আমরা বুঝি। তাহলে শ্বেত রক্তকণিকা ইংরেজি কি হচ্ছে? ডব্লিউবিসি। ডব্লিউবিসি ডব্লিউবিসি এটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল। তারপরে হচ্ছে অনুচক্রিকা, এটাকে আমরা বলি প্লেটিলেট। এটাকে আমরা কি বলা হয়? প্লেটিলেট। তাহলে আমরা কি জানলাম? রক্তকণিকা হচ্ছে কত পার্সেন্ট?
45%, এবং এটা আবার তিনটা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে লোহিত রক্তকণিকা, দ্বিতীয়টা হচ্ছে শ্বেত রক্তকণিকা, তৃতীয়টা হচ্ছে অনুচক্রিকা। এবং সেগুলোর কি জানলাম আমরা, সিনোনিম গুলো জানলাম। লোহিত রক্তকণিকা বলা হয় আরবিসি বা রেড ব্লাড সেল, এবং শ্বেত রক্তকণিকাকে বলা হয় ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল। তারপরে আছে অনুচক্রিকা, অনুচক্রিকাকে বলা হয় প্লেটিলেট। এখন আমরা শ্বেত রক্তকণিকার কিছু ভাগ দেখব। তাহলে আমরা শ্বেত রক্তকণিকার কিছু ভাগ দেখি। শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রেনুলোসাইট। তাহলে কয়টা ভাগে ভাগ করা হয় ভাইয়ারা? দুইটা ভাগে, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রেনুলোসাইট। এখন গ্র্যানুলোসাইটকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। তাহলে ভাইয়ারা গ্র্যানুলোসাইটকে কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে, একটা হচ্ছে ইউসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল। তারপরে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আমরা কি পেলাম? শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা গ্র্যানুলোসাইট, একটা অ্যাগ্রানুলোসাইট। আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইটকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, মনোসাইট এবং লিম্ফোসাইট। এখন পরীক্ষায় কি আসতে পারে এখান থেকে এমসিকিউ এর জন্য? এখান থেকে দেখা যায় একাডেমিক এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রে এমসিকিউ গুলো চলে আসে, যে নিচের কোনটি গ্র্যানুলোসাইটের অংশ নয়। পরীক্ষার খাতায় কিন্তু বেশিরভাগ 9টা আসে, তাহলে অপশন থেকে 4টা। গ্র্যানুলোসাইটের জন্য প্রথমে আমরা অপশন থাকবে এ এবং ক থাকবে ইউসিনোফিল, খ থাকবে বেসোফিল, গ থাকবে নিউট্রোফিল, এবং ঘতে গিয়ে আসবে মনোসাইট, ঘতে গিয়ে আসবে মনোসাইট। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? নিচের কোনটি গ্র্যানুলোসাইটের অংশ নয়। তাহলে আমরা এই প্রথম তিনটা অবশ্যই কারেক্ট। তাহলে কারেক্ট নয় কোনটা? মনোসাইট। এটা কি? এক গ্র্যানুলোসাইটের অংশ। তাহলে এইভাবে এমসিকিউ গুলো আসবে। তাহলে কি আমাদের কি জানতে হবে? উভয়টা টার্ম গুলো আমাদের জানতে হবে। উভয়টা টার্ম যখন আমরা জেনে নেব তখন কি আমাদের মাথায় ক্যাচ করতে সুবিধা হবে। কারণ এটা প্রশ্ন করার এটাই কারণ হচ্ছে, তুমি যখন আনসার করতে যাবা তখন তোমার গ্র্যানুলোসাইটের প্রত্যেকটা টার্ম তোমার মুখস্থ থাকতে হবে। তারপর রক্তের উপাদানগুলোর মধ্যে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান আছে, যেমন প্লাজমা প্রোটিন একটা উপাদান, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, অন্যান্য পদার্থ আছে গ্লুকোড, লিপিড, হরমোন। এগুলো হচ্ছে খুব একটা উল্লেখযোগ্য উপাদান না। আমাদের উল্লেখযোগ্য উপাদান হচ্ছে দুইটা, রক্তের উল্লেখযোগ্য উপাদান হচ্ছে দুইটা। সেটা হচ্ছে প্রথমে যে রক্ত রস বা রক্ত প্লাজমা, যেটার অ্যামাউন্ট হচ্ছে 55%। তারপর হচ্ছে রক্ত কণিকা, সেটার উপাদান হচ্ছে 45%। ক্লিয়ার সবার কাছে? এই দুইটা হচ্ছে মেইন, এবং এই দুইটার যে সাব টপিক, রক্তরসের জন্য যেরকম রক্ত তরল হয় এই জন্য পানি 90 থেকে 92%, এবং কঠিন পদার্থ 8 থেকে 10%। আর রক্তকণিকার মধ্যে হচ্ছে তিনটা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই তিনটা হচ্ছে তার তার ভাগ। এবং যেটা বললাম, লোহিত রক্তকণিকা মানে আরবিসি, শ্বেত রক্তকণিকা মানে ডব্লিউবিসি, অনুচক্রিকা মানে হচ্ছে প্লেটিলেট। এগুলোর কাজ কি আমরা পরবর্তীতে আসতেছি। এবং শ্বেত রক্তকণিকাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এবং গ্র্যানুলোসাইটকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইটকে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। রক্তের ক্ষেত্রে রক্তের উপাদানটা জানা মাস্ট, সেটা একাডেমিকের ক্ষেত্রে হোক, সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, সেটা বিসিএস এর ক্ষেত্রে হোক। প্রত্যেকটা স্তরে যখন রক্ত থেকে আমাদের টিচাররা প্রশ্ন করবে তখন এই সবটার উপর প্রশ্ন মাস্ট করেই, যদি রক্ত থেকে কোনো প্রশ্ন করে। তাহলে আমরা আশা করছি এই চার্টের মাধ্যমে রক্তের উপাদান সম্পর্কে আমরা একটা ডিটেলস আইডিয়া পেয়ে গেলাম। এই চার্টটা মাস্ট মাস্ট আমাদের জানতে হবে, একদম ঠোঁটের উপর রাখতে হবে, মুখস্থ ফুল। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আসি রক্তকণিকা। এখন আসি আমাদের রক্তকণিকা। তো প্রথমটা হচ্ছে আমরা কি জানিয়েছিলাম? লোহিত রক্তকণিকা। এই যে লোহিত রক্তকণিকা। এখন একটা মজার জিনিস দেখো, তোমাদের একটু আগে আমি সিনোনিম শিখাইছিলাম লোহিত রক্তকণিকা সম্পর্কে। লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড সেল, এখানে আরেকটা সিনোনিম আমরা পেয়ে গেছি, সেটাকে বলা হয় এরিথ্রোসাইট।
এরিথ্রোসাইট একটা গ্রিক শব্দ, মানে গ্রিসের থেকে প্রচলিত একটা শব্দ। তো লোহিত রক্তকণিকার আমরা টোটাল 4টা নাম পাইছি, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল বা আরবিসি বা এরিথ্রোসাইট। এখন যে পরীক্ষা আসে এরিথ্রোসাইট কোন ধরনের শব্দ, সেটা হবে গ্রিক শব্দ। আচ্ছা, তাহলে কি আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা এখন ডিটেলসে জানি। তো আমরা কিন্তু জিকেতে একটা জিনিস পড়ি, লোহিত সাগর, লোহিত সাগর। তো আমাদের আগে জানতে হবে লোহিত শব্দের অর্থ কি। লোহিত মানে শব্দের অর্থ হচ্ছে লাল, লোহিত মানে শব্দের অর্থ হচ্ছে কি লাল। তো লোহিত সাগরকে পানিটা লালচে বর্ণের বলে সেটাকে বলে লোহিত সাগর। আর লোহিত রক্তকণিকা বলতে বোঝায় রক্তকণিকা হচ্ছে যেই উপাদানের কারণে রক্তটা লাল হয়। সাধারণত আমাদের সবার রক্ত লাল, সবার রক্ত লাল, কিছু প্রাণী আছে এক্সেপশনাল যাদের রক্তের কালার ভিন্ন রকমের হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে প্রাণীদের রক্ত হচ্ছে লাল। তো এখন আমরা দেখি লোহিত রক্তকণিকা মানব দেহের রক্তরসে ভাসমান। তাহলে রক্তরসের উপাদান আমরা কতটুকু পাইছিলাম, রক্তরসের উপাদান হচ্ছে 55%। এখন চলে আসছে রক্তরসে ভাসমান, গোল, দ্বি অবতল, চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে বলা হয় লোহিত রক্তকণিকা বা আরবিসি। তাহলে কি আমি লেকচারটা এমন ভাবে সাজিয়েছি যেন তোমাদের ডেফিনেশনের মধ্যে তোমরা সমগ্র হচ্ছে এটার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক গুলা পেয়ে যাও। তাহলে কি পেলাম, মানব দেহে রক্তরস 55%, সেটার মধ্যে ভাসমান মানে তারা ফ্লোটিং অবস্থায় আছে, গোল, দ্বি অবতল, চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেন বা হিমোগ্লোবিন যুক্ত। যদি লোহিত রক্তকণিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম থাকে সেটা হচ্ছে এই অক্সিজেন বা হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলা হয়। এই ধরনের কণিকার গড় ব্যাস, ব্যাস বলতে আমরা সবাই বুঝি বৃত্তের ক্ষেত্রে 7.3 মাইক্রোমিটার, 7.3 মাইক্রোমিটার, এবং গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার অর্থাৎ পুরুত্ব, এবং কিনারা অপেক্ষা মধ্যভাগটা অনেকটা পাতলা থাকে। এটা যদি চাকরি আঁকলাম, এই যে কিনারা অপেক্ষা যে মধ্যভাগটা অনেকটা পাতলা থাকে এবং কিনারাটা একটু পুরু থাকে, কিনারাটা কি থাকে, একটু পুরু থাকে। তাহলে কি আমরা বুঝলাম এটার গড় ব্যাস কত, গড় স্থূলতা অর্থাৎ পুরুত্ব কত, এবং কিনারাটা কেমন থাকে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আমরা স্তন্যপায়ী প্রাণী বলতে আমরা কি বুঝি, যেসব প্রাণীরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চারা তাদের যে মা, সে মায়ের স্তন বা ব্রেস্ট ফিডিং করে বড় হয়। তার মানে উট হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এই জন্য মানুষের গোত্র হচ্ছে মামালিয়া, মানুষকে বলা হয় মামালিয়া কারণ তারা স্তন্যপায়ী। এখন উটও একটা মামালিয়া, লোহিত রক্ত নিউক্লিয়াস থাকে। তথ্যটি ভুল, উটের এরিথ্রোসাইট ও নিউক্লিয়াস বিহীন, তবে কণিকার আকার কিছুটা ভিন্নতর। তো আমরা এতদিন পর্যন্ত কি জানতাম যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, এই তথ্যটা হচ্ছে ভুল, কারণ উটের যে এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসিটা সেটা নিউক্লিয়াস বিহীন। অর্থাৎ যেমন নর্মাল মানুষের ক্ষেত্রে বা নর্মাল প্রাণীর ক্ষেত্রে যেমন নিউক্লিয়াস থাকে না, এটারও নিউক্লিয়াস থাকে না, কিন্তু এটার যে কণিকার আকারটা, ধরো সাধারণ কণিকার আকারটা এরকম এরকম গোল, আর উটের ক্ষেত্রে ধরো সাপোজ হইলো একটু এরকম। এই জন্য অনেকে মনে করে যেহেতু আকারটা পরিবর্তন এই জন্য এটার মধ্যে নিউক্লিয়াস আছে, কিন্তু বাস্তবিক অর্থে মানুষের শরীরে বা অন্যান্য জীবের শরীরে যেরকম করে নিউক্লিয়াস থাকে না, উটের ক্ষেত্রে যেরকম করে নিউক্লিয়াস থাকে না। এখন আসি যে লোহিত রক্তকণিকা, সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা আছে, এটার অ্যামাউন্ট কত, এটার সংখ্যা কত। তো আমাদের ভ্রূণ দেহে যখন আমরা মায়ের গর্ভে যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন ছিল 80 থেকে 90 লাখ প্রতি মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে বা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে ভ্রূণ দিয়ে আমাদের মানে ভ্রূণ দিয়ে ছিল 80 থেকে 90 লাখ। আর যখন একটা বাচ্চা শিশু হয়ে গেছে তখন তার ছিল 60 থেকে 70 লাখ। কত ছিল ভাইয়ারা? 60 থেকে 70 লাখ। আর পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ এবং পূর্ণবয়স্ক নারী দেহে 44 থেকে 49 লাখ। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? তো যত আমরা বড় হতে থাকি তত আরবিসির পরিমাণটা হ্রাস পেতে থাকে, কারণ ভ্রূণ দেহে ছিল 80 থেকে 90 লাখ প্রতি ঘন মিলিমিটার বা কিউবিক মিলিমিটার। তারপরে হচ্ছে শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ এবং হচ্ছে পূর্ণবয়স্ক স্ত্রী দেখে 44 থেকে 49 লাখ।
তাহলে ক্লিয়ার সবার কাছে? এই ইনফরমেশন গুলো আমাদের ঠোঁটের আগায় রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন বিভিন্ন শারীরিক অবস্থা এই সংসার মানে এই যে সংখ্যার তারতম্য ঘটে, কারণ দেখা গেছে একটা মানুষের তার বয়স হচ্ছে 25, কিন্তু সে হচ্ছে এনিমিয়া আক্রান্ত বা ব্লাড রিলেটেড কোনো সমস্যায় আক্রান্ত, বা সে হচ্ছে প্রতিবন্ধী, বা সে হচ্ছে পঙ্গু, এরকম অস্বাভাবিক থাকতে পারে না। তো এরকম শারীরিক অবস্থা বা তার শারীরিক ফিটনেসের উপর ভিত্তি করে সেই সংখ্যাটা কিছু কম বেশি হতে পারে। যেটা একটু আগে দেখালাম সেটা হচ্ছে এভারেজলি মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে, আরবিসি। তখন বিভিন্ন শারীরিক অবস্থার এই সংখ্যার তারতম্য ঘটে, যেমন ব্যায়াম এবং গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি হয় যখন একটা মানুষ অ্যাথলেট হয়। ধরো আমরা উসাইন বোল্টের কথা বলতে পারি। একজন উসাইন বোল্ট আর একজন কর্পোরেট মানুষের রক্ত কিন্তু সেম হবে না, কারণ উসাইন বোল্ট হচ্ছে সে সবসময় দৌড়াদৌড়ির মধ্যে বা ব্যায়াম বা ওই জিমের মধ্যে থাকে, কিন্তু যেটা একজন কর্পোরেট মানুষের মধ্যে করা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য যারা পরিশ্রমী ব্যায়াম করে অ্যাথলেট, তাদের শরীরে রক্তটা একটু বেশি থাকে, অর্থাৎ আরবিসিটা একটু বেশি থাকে। এবং গর্ভাবস্থায়, কারণ একটা মহিলা যখন প্রেগনেন্ট হবে তখন সে শুধু একাই বৃদ্ধি পাচ্ছে বিষয়টা এমন না, তার যে তার যে গর্ভের মধ্যে সাথে সাথে আরেকটা প্রাণও কিন্তু বেড়ে উঠছে, সেই কারণে তার আরবিসিটা কিছু পরিমাণ বেশি থাকে। এখন প্রতি ঘন মিলিমিটার লোহিত কণিকার সংখ্যা 50 লাখের চেয়ে 25% কম হলে, অর্থাৎ যদি 50 লাখের চেয়ে 25% কম হয়, তাকে বলে রক্তাল্পতা বা এনিমিয়া। এখন এটা বিষয়টা কি, অনেক সময় আমরা শুনি যে একটা মানুষের শরীরে রক্ত নাই, প্রতি মাসে শরীরে তার রক্ত দিতে হয়, সে লোকটা বা সেই মানুষটা হচ্ছে এনিমিয়া আক্রান্ত, কারণ তার শরীরে যে আরবিসির পরিমাণ, সেই আরবিসির পরিমাণটা হচ্ছে তুলনামূলক কম, এই জন্য সেটা সঠিকভাবে উৎপন্ন হতে পারে না বলে তার এনিমিয়া হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক রক্ত কমে যাচ্ছে। তাহলে টার্মটা কি, 50 লাখের চেয়ে 25% কম হলে তাকে বলা রক্তাল্পতা বা এনিমিয়া। এবং অনেক সময় দেখা যায় 65 লাখের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে। বিগত একটা টপিকে আমরা পড়িয়েছিলাম যে ক্যান্সার মানে হচ্ছে অতিরিক্ত কোষ বিভাজন, অর্থাৎ একটা মানুষের এটা হাত, ধরো এটা হাত, তখন এখন দেখা গেল হাতের উপরে এরকম একটু মাংস বেড়ে গেছে, মাংসটা বেড়ে গেছে, তখন আমরা যদি আমরা চিন্তা করি যে আমাদের শরীরে একটু মাংস বাড়ছে, তার মানে এটা কি আমাদের শরীরের জন্য ভালো? তার মানে কি না, এই যে বেড়ে গেছে এটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে খারাপ, তখন এটা টিউমার পরবর্তীতে ক্যান্সার হিসেবে আবির্ভূত হয়। ঠিক তেমন ভাবে লোহিত রক্ত কণিকা যদি 65 লাখের চেয়ে বেশি হয়, একজন ভাবতে পারে আমার শরীরে রক্ত আছে, তার মানে কয়েক গুণ বেড়ে গেল, এতে ক্ষতি কি? কিন্তু না, এটা ক্ষতি। এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটাকে কি বলা হয়? পলিসাইথেমিয়া। তাহলে যদি সংখ্যা 50 লাখের চেয়ে 25% কম হয়, সেটাকে বলা হয় এনিমিয়া, এবং যদি 65 লাখের চেয়ে বেশি হয়, সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। এবং লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, অর্থাৎ 120 দিন হচ্ছে বাঁচে। এখন তোমাদের একটা মজার ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমাদের সাধারণত আমরা কত মাস চিন্তা করি? 30 দিনে 1 মাস, তাহলে 120 দিন বলতে বোঝায় 4 মাস। এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তাদেরকে রক্ত দিতে হচ্ছে, বা ডেলিভারি পেশেন্ট বা সিরিয়াস যাদের ব্লিডিং হয়ে গেছে কোনো কারণে, তাদেরকে রক্ত দিতে হয়। তখন কেউ যদি রক্ত ডোনার থাকে, তাকে যদি বলে যে ভাইয়া আমার রক্ত হচ্ছে ও নেগেটিভ, আমাকে রক্ত দিতে হবে, তখন উনি বললে যে আমার রক্ত দিছি কেবল 2 মাস হয়েছে, মানে সে রক্তটা দিতে পারবে না। কারণ কি, তার লোহিত রক্তকণিকা উৎপন্ন হতে মানে আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এই 120 দিন পার হওয়ার আগ পর্যন্ত সে রক্ত দিতে পারবে না। সেই জন্য একটা মানুষ যদি আজকে রক্ত দেয়, আজকে থেকে ঠিক 4 মাস পরে সে রক্ত দিতে পারবে, এর আগে সে রক্ত দিলে সেটা তার শরীরের জন্য ভয়াবহ একটা ইফেক্ট ফেলবে। তাহলে এই জন্য লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। 120 দিন পরে সেটা নিজেই মানে মানে মরে যায় এবং আমাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে বের হয়ে যায়। এবং লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার মধ্যে স্টেম কোষ। বা স্টেম সেল থেকে উৎপন্ন হয়। তাহলে কি আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা বুঝতে পারছি? এবং লোহিত রক্তকণিকার কারণে রক্ত লাল হয়। লোহিত রক্তকণিকার কারণে কি হয়? রক্ত লাল হয়। যদি এখানে লোহিত রক্তকণিকার না থাকতো, আমাদের রক্ত হইতে পারতো নীল, হইতে পারতো সবুজ, হইতে পারতো বেগুনি, যে কোনো কিছু হইতে পারতো।
তাহলে বুঝাইতে পারছি আমাদের লোহিত রক্তের কারণে রক্ত লাল হয়। এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে আসি। সেটা হচ্ছে রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার 60 থেকে 70% হচ্ছে পানি এবং 30 থেকে 40% হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কি জানলাম? 60 থেকে 70% হচ্ছে পানি এবং 30 থেকে 40% হচ্ছে কঠিন পদার্থ বা সলিড। এবং কঠিন পদার্থের মধ্যে 90% হিমোগ্লোবিন থাকে, বাকি 10% প্রোটিন, ফসফোলিপিড, বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে। এখন প্রতিটি হিমোগ্লোবিন অণু, এই যে হিমোগ্লোবিন 90% হিমোগ্লোবিন আমরা পেলাম, সেই হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ রঞ্জক এবং গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। হিমোগ্লোবিনটা কি? হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। প্রতিটি 100 মিলিলিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। কত গ্রাম ভাইয়ারা? 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এবং হিমোগ্লোবিন 4টি পলিপেপটাইড চেনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত করে। এই হিম গ্রুপের জন্য রক্ত লাল হয়। তাহলে যেটা আমি একটু আগে বললাম, কেন এই আরবিসির জন্য লাল হয়, আরো স্পেসিফিক ওয়ে বলতে গেলে এই যে হিম গ্রুপের জন্য, হিমোগ্লোবিনের হিম গ্রুপ, সেই জন্য হচ্ছে রক্ত লাল হয়। তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। তাহলে এতক্ষণ আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে মোটামুটি আমরা জানতে পারলাম।